মাঝরাতে একলব্যকে জড়িয়ে ধরল রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রাঙার তো অনেক খারাপ লাগে, তবুও রাঙা নিজে তীর প্র্যাকটিস করতে থাকে। আর অন্যদিকে আহিরি কথা বলতে থাকে একলব্যর সাথে। একলব্য আহিরিকে বলে, আচ্ছা আহিরি, তুমি আমাকে একটা কথা বলো তো, হঠাৎ করে কি এমন হলো যার জন্য তুমি সব কিছু এইভাবে ভুলে গেলে? রাঙা তো তোমার পেটে তীর মেরেছিল, তাহলে তুমি রাঙাকে শাস্তি দিলে না কেন? এরপর আহিরি মনে মনে ভাবে, উফ, এবার একলব্যকে আমি কি করে সবটা বোঝাবো। একলব্য বলে, কি হলো, তুমি চুপ করে আছো কেন, উত্তরটা দাও। আহিরি বলে, এসব আমাদের মধ্যেকার ব্যাপার, আমরা তো সেটিং করেই নিয়েছি, তাই আমার মনে হয় তোমাকে আর এসবের মধ্যে থাকতে হবে না একলব্য। একলব্য বলে, এমনটা বললে কি করে হবে, না তুমি আমাকে সবটা খুলে বলো, কেন তুমি রাঙার কোনো শাস্তির ব্যবস্থা করোনি? আহিরি বলে, রাঙা বলে দিয়েছে যে ও তোমার কাছ থেকে সরে যাবে, তাই আমিও আর ওকে নিয়ে এত বেশি ভাবছি না। এবার তুমি আমাকে একটা কথা বলো তো, যে তুমি কবে লিগ্যালি সমস্ত কিছু মেনে নেবে? আমি পারছি না আর তোমাকে ছাড়া থাকতে। তুমি তো বলেছিলে খুব তাড়াতাড়ি রাঙাকে ডিভোর্স দেবে আর তারপর আমাকে বিয়ে করবে। আজ এতগুলো দিন হয়ে গেল, তুমি তো ব্যবস্থাটা কিছু করলে না। এরপরেই একলব্য বলে, দেখো আমি তো চেষ্টা করেছি, তাই না, তবে দেখছি কতদূর কি করা যেতে পারে। আসলেই একলব্য চাইছেই না রাঙাকে ডিভোর্স দিতে। রাঙার সাথে থাকতে থাকতে একলব্য নিজেও রাঙাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এত বড় সত্যি কথাটা বলার মতন সাহস একলব্য কোনোভাবেই করতে পারছে না। অন্যদিকে আহিরি বলে, কি হলো একলব্য, তুমি রাঙাকে ডিভোর্স দেবে তো? চলো না আজকে আমরা কোথাও একটু ঘুরে আসি, কোথাও একটু থাকি, অনেক দিন হয়ে গেছে আমরা সেইভাবে একসাথে থাকি না। কিন্তু একলব্যর এসব একদমই ভালো লাগে না। একলব্য তখন বলে, না আহিরি, আমার এসব একদমই ভালো লাগছে না, যতদিন না এইসব কাজবাজগুলো অফিসিয়ালি মিটছে ততদিন আমি কিছুই করতে পারবো না। এই বলেই একলব্য চলে যায়। আহিরির তো অনেক খারাপ লাগে। আর অন্যদিকে সাত্যকী, সভ্য, বৃন্দা, ময়না সবাই এটা ভাবতে থাকে যে একলব্য আর আহিরির ব্যাপারটা কতদিনে ফুলফিল হবে, কারণ যেটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না। রাঙাকে সবাই মিলে বাড়ি থেকে বার করতে চাইছে আর সেই জায়গাটা দিতে চাইছে আহিরিকে। সভ্য বলে, সত্যি তোমরা একটু বেশি ভেবেচিন্তে ফেলছো, আর সব থেকে বড় কথা এই ব্যাপারটা তো আক্কু আর আহিরির ওপরেই ছেড়ে দেওয়াটা উচিত। তোমরা কেন নিজেরা ডিসিশন নিচ্ছ বলো তো? বৃন্দা বলে, কেন নেব না, আহিরি মেয়েটা অনেক কষ্ট করছে, আজ এতগুলো দিন হয়ে গেল রাঙার সাথে কিছুতেই একলব্য ডিভোর্সটা হচ্ছে না। এই ব্যাপারে তো আমাদেরও মতামত থাকতে পারে, তো আমরা আমাদের মতামত অবশ্যই দিতে পারি, সেখানে তুমি কিছু এইভাবে বলতে পারবে না। অন্যদিকে দেখা যায় যে প্রমিতা আর নবারুণ দুজন মিলে চলে গেছে রাঙার সাথে কথা বলতে, আর বলে, রাঙা তুই ঠিক কি করতে চাইছিস বলতো, আমার কিন্তু একদমই ভালো লাগছে না। আর তখনই রাঙা বলে, আমি তো সবটা বলেই দিয়েছি রে মা, আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব আহিরি দিদি উড়ানবাবুর জীবনে চলে আসুক আর আমি এখান থেকে অনেক দূরে চলে যাই, কারণ আমি তো সত্যি উড়ে এসে জুড়ে বসেছি। আমি তো জানি যে উড়ানবাবুর সাথে আহিরি দিদির বিয়ে হবার কথা ছিল, মাঝখানে আমি এসে ওদের জীবনটাকে অতিষ্ঠ করে ফেলেছি, এইটা একদমই আমার ভালো লাগছে না। তখন প্রমিতা বলে, দেখ একবার যখন বিয়েটা হয়েই গেছে তখন কি আর এসব করে কোনো লাভ আছে? তখন রাঙা বলে, বিয়েটা হয়ে গেছে তো কি হয়েছে, এই বিয়েতে না উড়ানবাবু না আমি, আমরা দুজনা কেউই তো ভালো নেই, তো আমরা কেন আর এই বিয়েটাকে নিয়ে টিকিয়ে রাখবো? তোরা আমার জন্য চিন্তা করিস না রে, আমি সব দিক ঠিক করে রাখবো, আর আমি তো আছি তোদের সাথে, সারাটা জীবন তোদের সাথে এভাবেই থাকবো। কিন্তু প্রমিতা এতটাই ভালোবাসে রাঙাকে যে কিছুতেই মেনে নিতে পারছে না। আর নবারুণ বলে, জানি না তুই কি করতে চলেছিস, তবে এটা তো ঠিকই যে আক্কুর সাথে আমরা সবসময় তোকেই দেখতে চেয়েছি, আমি তো চেয়েছি তুই আর আক্কু দুজন মিলে মন প্রাণ দিয়ে সংসারটা কর, কিন্তু রাঙা খুব ভালো মতনই জানে এটা সম্ভব নয়। অন্যদিকে নিশা কিছুতেই রাঙাকে মেনে নিতে পারছে না, আর মনে মনে ভাবতে থাকে যে রাঙার নেতৃত্বে আমি এইভাবে কাজ করতে পারবো না, তার জন্য আমাকে কিছু করতে হবে। তখনই হঠাৎ করে একটা চিঠি সামনে আসে, আর যেখানে লেখা ছিল যে রাঙার ডিলারশিপে আকাশে
বাজি উড়িয়ে যে প্রদর্শনী হবে সেই প্রদর্শনীতে এমন কিছু করতে হবে যাতে গোটা প্রদর্শনী লণ্ডভণ্ড হয়ে যায়, আগুন লেগে যেন চারপাশে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। আর এই দুর্ঘটনা সম্পূর্ণ দায় যেন রাঙামতির ওপরে এসে পড়ে। দেশি বিদেশি সব গেস্টরা যেন এর জন্য রাঙামতিকেই দায়ী করে। তীরধনুক নিয়ে রাঙার এই হিরোগিরির সবার এবার শেষ করতে হবে। রাঙামতি তোমার পথের কাটা, ওকে তুমি যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে দাও। শুধু এই প্রদর্শনীর দিন না, একদিনই যেন সব কিছু পুড়ে ছারখার হয়ে যায়। আর আমিকে জানার চেষ্টা করো না, আর এই চিঠিটা পুড়িয়ে ফেলো, এটাই সবথেকে বেস্ট উপায় হবে। আর নিশা টাকার লোভে এই কাজটা করবে বলে ঠিক করে আর চিঠিটা পুড়িয়েও দেয়। অন্যদিকে একলব্য রাতের বেলায় আর ঘুম আসে না, ছটপট ছটপট করতে থাকে আর ভাবে হঠাৎ করে আমার এরকম অস্থির লাগছে কেন? আহিরির সাথে বিয়ে হবে এটা তো ঠিক হয়েই ছিল, তারপরেও যে কেন এরকমটা হচ্ছে কে জানে। এর মধ্যেই চলে এসেছে রাঙা। রাঙাকে আসতে দেখে একলব্যর অনেক ভালো লাগে আর বলে, এ কি তুমি এত রাতে? রাঙা বলে, কালকে আমার তীরধনুকের ওখানে যে প্রদর্শনীটা আছে আমার খুব ভয় লাগছে রে উড়ানবাবু, তুই আমার সাথে থাকবি? আর তো কিছু চাইবো না, এটাই তো লাস্ট প্রদর্শনী, তুই থাকলে আমার খুব ভালো লাগবে। তখন একলব্য বলে, চেষ্টা করব যাওয়ার। তার মধ্যে হঠাৎ করে ঝড় উঠেছে, চারিদিকে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এরপর বাজ পড়ছে আর রাঙা তখন একলব্যকে বারবার করে জড়িয়ে ধরছে। আর একলব্য তখন বলে, ভয় পেও না রাঙামতি, আমি তোমার সাথেই আছি, তোমার কোনোভাবেই ভয় লাগবে না। রাঙামতি বুঝতে পারে যে ভয় যখনই লাগে তখন একলব্যকে জড়িয়ে ধরে রাঙা অনেক শান্তি পায়, কিন্তু এই অধিকারটা শুধুমাত্র আহিরির রয়েছে এমনটাই ভাবতে থাকে আবার রাঙা। একলব্য অনেক ভালোভাবে রাঙাকে জড়িয়ে ধরে, রাঙাকেই ভালোবেসে ফেলেছে আর নিজের স্ত্রী সম্মান দিয়েছে এইটুকু একলব্য খুব ভালোভাবেই জানে। আর অন্যদিকে রাঙা ভাবে যত তাড়াতাড়ি সম্ভব আহিরি দিদির সাথে উড়ানবাবুর বিয়েটা দিয়ে দিতে হবে, নাহলে আমি আরও বেশি দুর্বল হয়ে পড়ছি, সেটা খুব একটা ভালো হবে না। রাঙামতিকে পেয়ে একলব্যর অনেক ভালো লাগে, কিন্তু আহিরিকে কি করে রিফিউজ করবে সেটাই বুঝে উঠতে পারছিল না, সেই জন্যই আরও বেশি করে কষ্ট পেতে থাকে একলব্য। আর এদিকে রাঙামতিও অনেক কষ্ট পায়।